পরীক্ষা ঠিক আগের রাতে যখন ওই পার্টিকুলার সাবজেক্ট, ধরে নাও ভূগোল, সব মাথার উপর একদম খিচুড়ি হয়ে আছে, ভূগোলের বায়ুমণ্ডল বাড়িমণ্ডলের সাথে ঝামেলা করছে, ভারতের অর্থনীতির মধ্যে কৃষি আর শিল্প একে অপরের সাথে লড়াই করছে, ওদিকে যোগাযোগ ব্যবস্থা, ওদিকে আবার হাজারো প্রশ্ন, শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, আরো বড় প্রশ্ন, এগুলো সবকিছুই মাথায় একদম ঝামেলা পাকিয়ে রেখে বসে আছে। সেই সময় তখন একটা বৃহৎ ব্যক্তিত্বের কথা মনে পড়ে, যে যদি কেউ একজন থাকতো এমন সাজেশন দিত যে সেটা শুধু পড়ে যেতাম এবং একদম পরীক্ষা ঝাঁকানাকা হয়ে বের করে দিতাম, এমন যদি একটা ব্যক্তিত্ব থাকতো। অফকোর্স সেই ব্যক্তিত্ব আছে, আমি তোমাদের সৌরদীপ স্যার নিয়ে এসে গেছি আজকের একদম লাস্ট মিনিট সাজেশন। এই সাজেশনটা কমপ্লিট করে যাও, সেকেন্ড সামারটিভ একদম মাস্কার মতো বেরিয়ে যাবে, আমি গ্যারেন্টি ওয়ারেন্টি সব দিচ্ছি। তো চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা দেখে নেওয়া যাক, আজকের কমপ্লিট সেশনটা দেখে নেওয়া যাক। এবং অবশ্যই ভিডিওটি লাইক করবা, বন্ধুদের মধ্যে শেয়ার করবা, আর চ্যানেলটিতে যদি নতুন আসো তাহলে সাবস্ক্রাইব করো, কারণ কি এই সময় তো প্রয়োজন পড়েই যায়। যখনই রনে মনে জলে জঙ্গলে যখনই কোনো ভূগোল এবং ইতিহাস নিয়ে সমস্যায় পড়িবে, আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব, সিম্পল এজ দ্যাট। তো চলো দেখে নেওয়া যাক আজকের বিষয়। আমরা সকলেই জানি যে বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ স্কুলের মধ্যে তিনটে চ্যাপ্টার আছে, অ্যাকচুয়ালি তিনটা নয়, চারটা চ্যাপ্টার রয়েছে। বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, বর্জ্য ব্যবস্থাপনা অনেক স্কুলের মধ্যে রয়েছে, সেই জন্য সেটাও আমি সাজেশন দিয়ে দেবো, এবং ভারতের অর্থনৈতিক, তাই না? বর্জ্য ব্যবস্থাপনা অনেকের স্কুলে রয়েছে, অনেক স্কুলে নেই, বাট আমি ধরেই রাখছি সবারই আছে, তাই না? একটু সবার জন্যই ভাবতে হয়, সংখ্যা মানে একটু বৃহৎ পরিপ্রেক্ষিতে ভাবতে হয়। তো সম্পূর্ণ সাজেশন তোমাদের এখানে উপস্থাপন করছি। আর হ্যাঁ, ভূগোলে যেহেতু অনেক টপিক আছে, সাজেশনস গুলো মানে একটু বেশি রয়েছে। এখন তুমি বলছো স্যার বেশি যদি পড়তে থাকলে সাজেশন দেখছি কেন? আমার বক্তব্য, এই সাজেশনস গুলো একটু ভালো করে দেখে যাবা, তোমার এইগুলো মানে এইগুলো করে রাখলে তোমার এখান থেকেই প্রশ্ন আসবে, এই প্রশ্নের বাইরে কিচ্ছু আসবে। তো দেখে নাও বিষয়পত্রগুলো কি আছে। সবার আগে আমি সবগুলো ভাগ করে দিয়েছি, তোমাদের 2 মার্কস, 3 মার্কস, 5 মার্কস সবগুলো আলাদা করে ভেবে রেখেছি। আমাদের সবচেয়ে জটিল যেই চ্যাপ্টারটা রয়েছে, যেটা সবচেয়ে বড়, সেটা হচ্ছে বায়ুমণ্ডল, এবং বায়ুমণ্ডলের প্রশ্ন একটু বেশি আছে, আমি সেটা অস্বীকার করছি না, কারণ কি তোমরা সকলেই জানো বায়ুমণ্ডল অনেক বড় একটা চ্যাপ্টার। তো সেই জন্য সেখান থেকে যতটাই ছোট করি প্রশ্ন ততটাই, এবার মানে আমি তো এমন না যে তোমাকে 3টে প্রশ্ন দিয়ে গেলাম আর 3টে প্রশ্নই আসলো, এটা একদম মিথ্যাচারিতা হবে সহজ কথায়। তো যেই প্রশ্নগুলো আছে সেগুলোই দেখে নেওয়া যাক। তো প্রথমে যেটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে 2 মার্কসের জন্য এরোস্পেল কি, এটা ভালো করে পড়বে। হোমোস্ফিয়ার বা সমমণ্ডল কাকে বলে, হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল কাকে বলে, 2 মার্কসের থেকে এগুলো আসে। উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার, মানে ওই যে প্রত্যেক 1 কিলোমিটারে -6.4 ডিগ্রি সেলসিয়াস করে যে নামতে থাকে তাপমাত্রা, সেই বিষয় নিয়ে আলোচনা। ভ্যাল অ্যালেন বিকিরণ বেল্ট কাকে বলে, ইনসোলেশন কি, অ্যালবেডো কি, অ্যাডভেকশন কি, এগুলো সব ইম্পর্টেন্ট 2 মার্কসের জন্য। ডোলড্রাম বলতে কি বোঝো, আমি আশা করি এগুলো তুমি পড়েছো, পড়ে নিয়েছো, কারণ কি সামনে পরীক্ষা একদম সামনে। প্রত্যয়ন বায়ু কাকে বলে, গর্জনশীল 40 কি, 22 ব্যালেট সূত্র কাকে বলে, জিওস্ট্রাফিক বায়ু বলতে কি বুঝো, সম্পৃক্ত বায়ু এবং অতিপৃক্ত বায়ু কাকে বলে, এগুলো করে যাও 2 মার্কসের, এখান থেকেই প্রশ্ন এসে যাবে। বায়ুমণ্ডলে 2 মার্কসের এর থেকে বাইরে কিচ্ছু প্রশ্ন আসবে, গ্যারান্টি সহকারে বলছি। নেক্সট চলো এবার একটু দেখে নেওয়া যাক 3 মার্কসের জন্য কি কি দরকার আছে। ঠিক আছে, 3 মার্কস গুলো একটা 5 মার্কসের সাথে রিলেটেড থাকে, এটাও একটু ভেবে চিন্তে যাবে। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস 3 মার্কসের জন্য করে যাবা, আবার এটা 5 মার্কসের জন্য করে যাবা। বলে দিল জাস্ট তিনটে স্তর আলোচনা করো 3 মার্কসের জন্য, তখন তোমাকে তিনটেই করতে হবে। যখন বলে যে সম্পূর্ণ ছবি চিত্র সহ সম্পূর্ণ ব্যাখ্যা করো, 5 মার্কসের হয়ে গেলো। তো এগুলো দেখে যাবে, ঠিক আছে। 3 মার্কসের জন্য বায়ুমণ্ডলের স্তরবিন্যাস 2টো বা 3টে এভাবে দিয়ে দিল, ওটা ভালো করে পড়ে যাবে। এটা একই সাথে 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। বায়ুমণ্ডল উত্তপ্ত হয় বিভিন্ন প্রক্রিয়া আলোচনা করো, বায়ুমণ্ডলে গ্রিন হাউস ইফেক্ট কি হয় সৃষ্টি হয়, বায়ুমণ্ডল ও সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট। ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য, জেট বায়ু বা জেট স্ট্রিম কি, এর গুরুত্ব লেখো, আপেক্ষিক আর্দ্রতা ও চরম আর্দ্রতার মধ্যে পার্থক্য লেখো। সিম্পল, বেশি নেই। 5 মার্কসের জন্য কি করবে, একই বিষয় একটু চিত্র সহ জিনিসটা, যেরকম এখানে আবার বায়ুমণ্ডলের স্তরবিন্যাস চিত্র সহ বর্ণনা করো, ওই 3 মার্কসটাই 5 মার্কস হয়ে গেল, সিম্পল। নেক্সট কি রয়েছে, চিত্র সহ বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো, এটা একটা। বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাব, ছোটবেলা থেকে তোমরা গ্লোবাল ওয়ার্মিং এর ব্যাপারটা পড়ছো, তোমরা সকলেই এটা জানবে, এবং এটা প্রশ্ন এসেছে মানে ইজি প্রশ্ন হিসেবে এটা চলেই আসে। পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো, এই প্রশ্নটা একটু কমপ্লেক্স এবং এটা ভালো করে দেখেও যাবে, কারণ কি এটা চলে আসলে তোমার এটা অল্টারনেটিভ কিছু পাবে না, ওই জন্য এটা ভালো করে দেখে যাবে। মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক আলোচনা করো, এল নিনো লা নিনো, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও ভালো করে পড়ে যাবে।
চিত্র সহ বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সংক্ষেপে আলোচনা করো, পরিচলন শৈলক্ষেপ এবং পূর্ণবাসজনিত বৃষ্টিপাতের মধ্যে তুলনামূলক আলোচনা করো। তো এই প্রশ্ন হচ্ছে আমাদের কমপ্লিট বায়ুমণ্ডল থেকে আসা সাজেশন, এবং এই সাজেশনের বাইরে কোনো প্রশ্ন আসবে না, আমি একদম তোমাদেরকে গ্যারান্টির সাথে বলতে পারছি। একটু বেশি আছে, কারণ কি, কারণ কি আমরা জানি বায়ুমণ্ডল যথেষ্ট বড় একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটাকে যতই তুমি ছোট করার চেষ্টা করো প্রশ্ন তো অ্যাটলিস্ট এতগুলো থাকবেই। আর এগুলোর বাইরে যদি তুমি ভাবো না এর থেকেও কম করে যাব, তাহলে আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি তোমাদের পরীক্ষা ভালো যাবে না যদি এর থেকেও কম পড়ে যাও বায়ুমণ্ডলে। কারণ কি বায়ুমণ্ডলের প্রশ্নগুলো খুবই আনপ্রেডিক্টেবল হয়েছে, কোন মানে কারণ কি ইউনিট অনেকগুলো না, প্রত্যেকটা ইউনিট আলাদা আলাদা, আর প্রত্যেকটা ডাটা মানে প্রত্যেকটা কনসেপ্ট বেস কোয়েশ্চেন, তো কোনো কনসেপ্টের সাথে কোনো কনসেপ্ট লিঙ্ক নাই থাকতে পারে, তো সেই জন্য এটা ভালো করে পড়ে যাবে। নেক্সট কি রয়েছে, নেক্সট আমাদের চলে আসে বায়ুমণ্ডল, সবচেয়ে ইজি যেটা চ্যাপ্টার। এখান থেকে বেশি তোমাকে কিছু পড়তে হবে না, 2 মার্কসের হিসাবে এগুলো পড়বে। সমুদ্র স্রোত কাকে বলে, মগ্নচোরা কি, জায়োর কি, ল্যাব্রাডর স্রোত, ব্রাজিল স্রোত, পেরু স্রোত, জাপান স্রোত, এগুলো কোন দিক দিয়ে যায় এটা মাথায় রাখতে হবে, এবং কেমন ধরনের শীতল স্রোত, উষ্ণ স্রোত সেটাও পড়ে যাবে, এটা 1 মার্কসের জন্য এসে যাবে, ঠিক আছে। ব্যাঙ্গলীয় স্রোত, অন্তঃস্রোত এবং বহিঃস্রোত কাকে বলে, সরাসরি বান কাকে বলা হয়, বান ডাকা কাকে বলে, প্রতিযোগ সংযোগ অবস্থান কাকে বলে, চান্দ্র জোয়ার ও সৌর জোয়ার বলতে কি বোঝো, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কাকে বলে, ভরা কোটাল এবং মরা কোটাল বলতে কি বোঝো। তারপরে একটা মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান, দুটো গৌণ জোয়ারের মধ্যে বা দুটো মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান, এগুলো 2 মার্ক 1 মার্কসের এসে যায়, এগুলো ভালো করে রাখবে এবং মাথায় রাখবে। যখনই এই যে প্রতিযোগ অবস্থা, সংযোগ অবস্থা, জোয়ার ভাটা করছো তখন চিত্রটা আঁকানোর চেষ্টা করবে, যে 2 মার্কসের হলেও চিত্র আঁকানোর চেষ্টা করবে, 3 মার্কসের হলেও চিত্র আঁকা হবে, আর 5 মার্কসের তো হবেই হবে, ঠিক আছে। নেক্সট দেখে নেওয়া যাক, এগুলো 3 মার্কস এবং 5 মার্কস দুটোর জন্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা একই সাথে 3 মার্কস এবং 5 মার্কস দুটোর জন্যই ইম্পর্টেন্ট। কি কি বলা হয়েছে, গ্র্যান্ড ব্যাংক মৎস্য চাষের জন্য অনুকূল কেন, আমরা সকলে জানি গ্র্যান্ড ব্যাংক একটা মগ্নচোরা, এবং মগ্নচোরার মধ্যে কি হয়, দুটো শীতল মানে শীতল এবং উষ্ণ বায়ু একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যায়, সরি উষ্ণ বায়ু বলছি, সমুদ্র স্রোত, শীতল এবং উষ্ণ স্রোত একই জায়গায় অবস্থান করলে ওই শীতল স্রোত থেকে নিয়ে আসা পলি, কাকড়, বালি এগুলো যে আছে সেগুলো উষ্ণ স্রোতের সংস্পর্শে এসে গলতে শুরু করে, এবং তার মধ্যে থাকা নুড়ি বালিগুলো সেখানে জমাট বেঁধে এক ধরনের মানে ভূমিজ ক্ষেত্র তৈরি করে, এবং সেটার মধ্যে প্ল্যাঙ্কটন জন্মায়, এবং প্ল্যাঙ্কটন জন্মায় বলে সেখানে মাছরা আসে, কেন কি প্ল্যাঙ্কটন মাছদের প্রধান খাদ্য, এবং স্বাভাবিকভাবে সেখানে মৎস্য বেশি হয়। সেই জিনিসটাকে 3 মার্কস বা 5 মার্কস হিসাবে প্রিপেয়ার করবা। কনসেপ্ট খুব সহজ, জিনিসটাকে ভালো করে উপস্থাপন করতে হবে। নিউ ফাউন্ডল্যান্ড উপকূল সারা বছর কুয়াশার জন্য থাকে কেন, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত, এটা আমি অনেকবার ভালো করে পড়িয়েছি, এটা ভালো করে প্রিপেয়ার করে যাবে। ব্যাখ্যা করো, ভরা কোটাল এবং মরা কোটালের মধ্যে পার্থক্য কি, পেরিজি ও অ্যাপোজির মধ্যে পার্থক্য, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি আলোচনা করো, ঠিক আছে। নেক্সট অনেকজনের আবার বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে, এবং বর্জ্য ব্যবস্থাপনায় বেশি প্রশ্ন দিইনি, সেটা অনেক স্কুলে আছে অনেক স্কুলে নেই, যাদের স্কুলে রয়েছে, যাদের বিদ্যালয়ে এই অধ্যায়টা রয়েছে তারা খুব ভালো করে এটা প্রিপেয়ার করে যাবে, এতটুকু করলেই হয়ে যাবে। 2 মার্কসের জন্য কি কি রয়েছে, ই বর্জ্য বলতে কি বোঝো, লিচেট কাকে বলে, 4R কি ইম্পর্টেন্ট, ইউট্রোফিকেশন বলতে কি বোঝো, স্ক্রাবার কি, কম্পোস্টিং কি, ল্যান্ডফিল কি, এগুলো সবই ইম্পর্টেন্ট, ওকে। এবং বড় প্রশ্নের ক্ষেত্রে যদি বলো তাহলে 3 বা 5 মার্কসে তোমাকে আসেই না, 3 মার্কসে যদি বলি তাহলে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলো আলোচনা করো, বর্জ্য ব্যবস্থাপনার শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো, এটা গত বছর এসেছিল, তাও আমি দিয়ে রেখেছি, সেকেন্ড সামারি আবার দিতেই পারে। কি কি পদ্ধতিতে কঠিন বর্জ্যের অপসারণ করা যায়, এবং ল্যান্ডফিল বা ভরাটকরণ, ওকে, ভরাটকরণ পদ্ধতির সুবিধা অসুবিধাগুলো লেখো, ব্যাস এতটুকু করলেই তোমার বর্জ্য ব্যবস্থাপনা শেষ হবে। এরপর আসলো সবার শেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ভারতের অর্থনৈতিকের অনেকগুলো ভাগ আছে, আমি একটা খুব ভালো করে তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু শর্ট কোশ্চেন খুব ভালো করে করে যাও। আমাদের যে ব্যাচ ছিল, ব্যাচের মধ্যে আমরা অনেক শর্ট কোশ্চেন প্র্যাকটিস করিয়েছি, এবং শর্ট কোশ্চেন এখান থেকে অনেকগুলো আসে, এবং শর্ট কোশ্চেন খুব ভালো করে আগে ভারতের অর্থনীতিতে শর্ট কোশ্চেন গুলো খুব ভালো করে করবে, তারপর তুমি এই কোশ্চেন গুলোতে যাবে। 2 নম্বরে কি কি বলা যেতে পারে, 2 মার্কসের জন্য 2 মার্কসের জন্য কি কি রয়েছে, জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে, খারিফ, রবি এবং জাইদ শস্য কি, ঠিক আছে। বল উইভিল কি জিনিস, এটা এক ধরনের পোকা। আচ্ছা, শস্যাবর্তন কৃষি বলতে কি বোঝো, সবুজ বিপ্লব কি, এগুলো সব 2 মার্কসের জন্য। 3 মার্কসের জন্য কি কি রয়েছে, খারিফ ও রবি শস্যের মধ্যে পার্থক্য, রবি এটা জাইদ হবে, ও হ্যাঁ রবি জাইদ ও খারিফ শস্যের মধ্যে পার্থক্য, ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লব বলতে কি বোঝো। এবং 5 মার্কসের জন্য অনুকূল পরিবেশ কি কি, মানে বিভিন্ন চাষের অনুকূল পরিবেশগুলো ভালো করে দেখে যাবো। ইম্পর্টেন্ট কি কি আছে, ধান,
গম, ইক্ষু, তুলো এবং কফি, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো দেখবে। এবং তার সাথে আরেকটা ইম্পর্টেন্ট যে পাঞ্জাব হরিয়ানায় কৃষি সমৃদ্ধির কারণ কি, এটা এভাবেও আসতে পারে যে উত্তর ভারতে মানে কৃষি সমৃদ্ধির কারণটা কি, ঠিক আছে, বা গম চাষের জন্য অনুকূল কেন, উত্তর পশ্চিম ভারত গম উৎপাদনে এত উন্নত কেন, এইভাবে প্রশ্নটা আসতে পারে। তো ভালো করে প্রশ্নটা রেডি করেছে। তো এই ছিল আমাদের কৃষি থেকে। নেক্সট আমরা আসি শিল্প। শিল্পর ক্ষেত্রে 2 মার্কসের জন্য তোমরা কি কি রেডি করবে? অনুসারী শিল্প কাকে বলে? পেট্রোরাসায়নিক শিল্পকে আধুনিক শিল্পদানও বলা হয় কেন? লৌহ ইস্পাত শিল্পকে সব শিল্পের মেরুদণ্ড বলা হয় কেন? সূর্যোদয়ের শিল্প বলতে কি বোঝো? আউটসোর্সিং কি? দ্রব্য সূচক বা পণ্য সূচক কাকে বলে? শিখর আলগা শিল্প বলতে কি বোঝো? সিম্পল। এবং 5 মার্কস বা 3 মার্কসের জন্য কমপ্লিট করবে। দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন? ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি? লৌহ ইস্পাত শিল্প গত বছর এসেছে, সেজন্য আমি আর দিলাম না। মুম্বাই ও আহমেদাবাদ অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের একদশী ভবনের কারণ। এই কয়েকটা পড়ে যাবে, এর থেকে প্রশ্ন হয়ে যাবে আমি আশা রাখছি। নেক্সট কি আছে? জনসংখ্যা এবং যোগাযোগ ব্যবস্থা, সহজ সহজ প্রশ্ন, সেগুলো দেখে যাবে। আদমশুমারি কাকে বলে? এটা 2-3 মার্কসের জন্য, এগুলো দেখে যাবে। আদমশুমারি কাকে বলে? 2 মার্কসের জন্য। জনবিস্ফোরণ কাকে বলে? এটা 2 মার্কসের জন্য। ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে? এটাকেও 2 মার্কসের জন্য রেডি রাখবে। জনসংখ্যা বৃদ্ধির নিশ্চল অবস্থা বলতে কি বোঝো? এটাও 2 মার্কসের জন্য। এবং ভারতের নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো, এটা 3 বা 5 মার্কসের জন্য রেডি করবে। ঠিক আছে। যোগাযোগ ব্যবস্থার মধ্যে কি কি রয়েছে? সোনালী চতুর্ভুজ 2 মার্কসের জন্য। হীরক চতুর্ভুজ, এটাও 2 মার্কসের জন্য। জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন? 2 বা 3। ঠিক আছে। আউটসোর্সিং কি? 2 মার্কস। ইন্টারনেট কি এবং এর ব্যবহারিক গুরুত্ব কতখানি? 2 বা 3। জলপথকে অর্থনৈতিক উন্নতির জীবনরেখা বলা হয় 3 মার্কসের জন্য। বিভিন্ন ধরনের পরিবহন ব্যবস্থা তুলনা করুন 5 মার্কসের জন্য। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ অর্থনৈতিক ব্যবস্থার সবচেয়ে যত ক্রিস্প রাখা যায়, যতটা কম রাখা যায় ততটা কমই রাখার চেষ্টা আমার করা হয়েছে এই সাজেশনে। এবং এগুলো পড়ে গেলেই তোমাদের সেকেন্ড সামেটিভের প্রশ্ন এবং প্রস্তুতি সম্পূর্ণভাবে উপস্থাপন হয়ে যাবে। ফার্স্ট সামেটিভে আমি সাজেশন দিয়েছিলাম, আর তোমরা সকলেই দেখেছো যে ফার্স্ট সামেটিভে হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, সব সাজেশনই কিন্তু এসেছে। তোমরা সকলে আমাকে বলেছো যে স্যার সব কমন এসেছে, খুব ভালো এসেছে, যেটা আমার খুব ভালো লাগে। অবভিয়াসলি স্টুডেন্টদের যদি পরীক্ষা ভালো যায় তাহলে টিচাররা খুশি হবে না তো কে খুশি হবে? তো এই ছিল আমাদের সম্পূর্ণ উপস্থাপন। এই পিডিএফটা পাওয়ার জন্য, এই সম্পূর্ণ ভালোভাবে পিডিএফটা যেটা রয়েছে এটা পাওয়ার জন্য তোমাদের লেটস ইমপ্রুভ 9 and 10 টেলিগ্রামে যেতে পারো। এছাড়া আমাদের অ্যাপও রয়েছে লেটস ইমপ্রুভ, ওটাও তুমি ডাউনলোড করতে পারো, ওখানে এই পিডিএফটা কমপ্লিট পেয়ে যাবে। তো চলো আজকের জন্য এতটুকুই রাখছি। অল দ্য বেস্ট ফর ইউর এক্সামিনেশন। ভালো করে পরীক্ষার প্রস্তুতি নাও, পরীক্ষার পরে আবার দেখা হবে ক্লাসে।